হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে অফ ক্যামেরায় নাস্তা বানানো খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম ঘরের কিছু টুকিটাকি কাজও করে নেই, তো সব কিছু আর ভিডিও ধারণ করি নাই। একটু ওয়ার্ড্রোবের উপরে মুছে নিতেছি, অনেক দিন হয়েছে মোছা হয় না, ধুলোবালো হয়েছে। তো ধুলোবালো পরিষ্কার করে নিলাম, একটু গ্লাস ক্লিনার দিয়ে আরও ভালো করে ফ্রেশ করে একদম ঝকঝকে চকচকে করে নিলাম। কারণ ধুলোবালোর কথা আর কী বলবো, একদিক দিয়ে মুছবেন আরেক দিক দিয়ে উড়ে এসে জুড়ে বসে থাকবে। এটাই হলো ধুলোবালির নিয়ম। কিন্তু আমরা তো আর ধুলোবালি বসে থাকলে তো আর হবে না, আমরা আমাদের কাজ করতে হবে, পরিষ্কার করে নিতে হবে। তো এই যে আমি পরিষ্কার করে নিলাম, আর আমার ঘরে তো আমি এখন একাই আছি, একা থাকতে ভালো লাগে না। টিভিটা অন করে রেখে দিলাম, মনে হবে যে কেউ আছে, টিভি চলতে আছে, আমি আমার কাজগুলো করতেছি। তো মাঝে মাঝে আবার রান্নাও করি, ঘরের কাজও করি, টুকিটাকি কাজ। এখানে 3 পিস ইলিশ মাছ ছিল, বেশি ছিল না, এই 3 পিসই ছিল। তো ভাবলাম এগুলো অল্প, তো তরকারি দেওয়া হবে না বা সবজি দিয়ে রান্না করলে মজা লাগবে না, তো একটা টমেটো দিয়ে বোনা করে নেব। এখানে আজকে কষিয়ে ইলিশ মাছটা বোনা করতেছি। অনেক সময় ভেজেও বোনা করা হয়, কিন্তু আমার কাছে ইলিশ মাছ কষিয়ে রান্না করো বা কষিয়ে বোনা করা বেশি মজা লাগে, তো ওটাই আজকে করতেছি। আর যেহেতু মাছ অল্প, সবজি দিব না, তো একটু পাতলা ডাল তো রান্না করতেই হয়। তো এখানে মসুর ডালও পাতলা করে রান্না করে নিতেছি। তো রান্না হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেব। তো বাগার দেওয়ার আগে দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিলাম, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আরেক চুলায় যে মাছ কষানো হওয়ার পরে যে টমেটো দিয়ে দিলাম, একটু টমেটো একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি ভালো মতো একদম মিশিয়ে পরিমাণ মতো জলের পানি অ্যাড করে দেব। তো এখানে যে মাছ বোনা করতেছি, যদি একটু টমেটো না দিই তাহলে ভালো লাগবে না। এখন শীতের সবজি, বাজারে অনেক সবজি পাওয়া যায়, কিন্তু খেতে আর ভালো লাগে না শীতের সবজি। অনেক দিন তো খাওয়া হয়েছে, তারপরেও মনে হয় যে এখন আর ভালো লাগে না খেতে। তো আজকে সবজি রান্না করব না, এই 3 টুকরা মাছ আজকে বোনা করব, আর পাতলা ডাল। আর ছেলের জন্য ডিম আছে, মাছ তো খেতে পারে না, কাটা বাছতেও পারে না, খেতেও পারে না। আমি বেছে তারপরে যেদিন খাইতে চাই খাইয়ে দিই, না খেলে না, জোর করি না, কারণ মাছ ওরা পছন্দ করে না। আমার ছেলে মাছ পছন্দই করে না, জোর করে মাঝে মাঝে একটু খাইয়ে দিই। তো আজকে ভাবলাম এই কাজটা করে নেই, অনেক দিন হয়েছে। এখানে 250 গ্রাম জিরা নিয়ে এসেছে, তো আমার যে আগে যে জিরার গুঁড়া করেছি ওগুলো শেষ হয়ে গেছে। তো জিরার গুঁড়া রান্নার পরে আমি এই কাজটা করতেছি, দুপুরে রান্না করার পর। তো জিরার গুঁড়া আমি করব কিভাবে, স্বাদ গন্ধ অটুট রেখে যেভাবে আমি জিরার গুঁড়া করে থাকি, বাজার থেকে কিনে আনা গোটা জিরা, তো ওগুলা যেভাবে করব কাজটা আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব। তো এখানে আমি জিরাগুলো একটা ট্রেতে ঢেলে নিয়েছি। একদম দেখতে পাচ্ছেন জিরার মধ্যে ছোট ছোট কাঠি আছে। যখন জিরা চাষ করে বা যারা জিরাগুলো একদম ফ্রেশ করে নেয়, ফ্রেশ কেয়ার হয়, এখানে অনেক ধুলোবালি ছোট ছোট ডালপালা থাকে, তো ওগুলো সহ তো আর ভেঙে নেওয়া যাবে না বা গুঁড়াও করা যাবে না। এগুলোকে আমি একদম ট্রের মধ্যে রেখে ভালো মতো আগে জেরে নিয়েছি। জেরে নেওয়ার পরে একটা নরম কাপড়, সুতি কাপড় দিয়ে আর কি ভালো মতো আমি আর একটু একদম পরিষ্কার করে নেব। এরকম আলতোভাবে একটু ডলাডলি করলে কিন্তু জিরার মধ্যে যে ধুলোবালু জমে ওগুলো পড়ে যাবে, এবং কি কাপড়ের মধ্যে কিন্তু অনেক সময় ধুলোবালু লেগেও যায়। তো ভালো মতো ফ্রেশ করে একদম পরিষ্কার করে জেরে নিয়ে এসেছি। তো যেগুলো আগার মধ্যে থাকে জারার সময় সামনে, ওগুলো আলাদা করে নিয়েছি, কারণ জিরার সাথে ওগুলো দিলে পুড়ে যাবে। ছোট ছোট যেগুলো জারার সময় সামনে থাকে ওগুলো আলাদা করে নিয়েছি। তো চুলার উপরে একটা পাতিলও দিয়ে দিলাম, পাতিলের নিচে একটা পুরনো প্লেট দিয়ে দিলাম। এই প্লেটটা দিলে কিন্তু জিরা যখন আমি ভাজবো একটু ফুড়বে না, একদম অল্প আছে, আস্তে আস্তে জিরাগুলো আমি টেলে নেব, বেশি ভাজবো না এবং ফুড়েও ফেলবো না।
চুলা এই পর্যায়ে যখন আমি জিরাগুলো টালবো, টেলেছি, দেখতে পাচ্ছেন একদম কালার চেঞ্জ হয়ে গেছে। আমার পছন্দ মতো জিরাগুলো টালা হয়ে গেছে, একদম মনের মতো, বেশি ফুড়ি নেই। আস্তে আস্তে সময় নিয়ে জিরাগুলো বেজে নিয়েছি। যেহেতু পাতিলের নিচে একটা প্লেট আছেই, তাহলে আর সমস্যা হয় না। ভাজা সুন্দর মতো হয়ে গেছে। আমি প্রথমবার ভাজার পরে আর যেগুলো ছিল ওগুলো দ্বিতীয়বার ভেজে নিয়েছি। আর জারার সময় যে জিরার গুঁড়াগুলো সামনে ছিল ওগুলো আবার পরে একটু ভেজে নিয়েছি। তো সবগুলো একটু ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা করি নাই। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এই যে ব্লেন্ডার দিয়ে এখন আমি গুঁড়ো করে নেব। এই ব্লেন্ডার মেশিনটা আমার কিনা হয়েছে, অনেক দিন হয়েছে, তারপরে কিন্তু মাশাল্লাহ কাজটা ভালোই করতে পারি। আদা রসুন পেস্ট করি, জিরার গুঁড়া করি, অনেক ভালো পেস্ট করা যায়, বা জিরার গুঁড়াও করা যায়। এখানে জিরা পেস্ট করা যায়, কিন্তু আমি জিরা পেস্ট করি নাই, আমার থেকে গুঁড়াটাই বেশি ভালো লাগে। তো বাজার থেকে গোটা জিরা কিনে এনে যেভাবে স্বাদ গন্ধ অটুট রেখে আমি জিরার গুঁড়া করি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি কিছুটা জিরা নিয়ে এখন ব্লেন্ডার করার পরে একটা যে চালনি দিয়ে চেলে নিতেছি, দেখতে পাচ্ছেন। এখানে যখন আমি জিরার গুঁড়া চালতেছি, এই যে অনেক ডাল ফালাবে থাকে, ওগুলো কিন্তু উপরে থেকে যায়। এই যে কিছুটা তো মিশে যায়, তারপরে অনেকগুলো থেকে যায়। ওগুলো জিরা গুঁড়ার করার পরে যেগুলো বাকি থাকে আর কি, ওগুলো ফেলে দেব। তো সবগুলো আমি গুঁড়ে করব। এখানে যখন একবার কিছুটা জিরার গুঁড়া করে নিয়েছি, আর বাকিগুলো এইভাবে আমি আস্তে আস্তে করে নেব। এই যে দেখতে পাচ্ছেন জিরার গুঁড়ো অনেক সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর, পুড়ে যায় নাই। তো সবগুলো আমার জিরার গুঁড়া করা হয়ে গেছে। এই যে আমি চেলে নেওয়ার পরে এই যে এই জিরার ভিতরে যে শ্বাসটা থাকে এটা রয়ে গেছে, এ কটাই আছে। তো আপনারা এগুলো ফেলে দিতে পারেন, আবার যদি খেতে চান এগুলো একটু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে কিন্তু বেটে নিতে পারবেন। আর যে খাবেন না ফেলে দিবেন, সমস্যা নেই। আর যে বেটে খাইতে পারবেন সেটাই বলে দিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপরে জিরা পেস্ট করতে পারবেন, নইলে কিন্তু পারবেন না, কারণ জিরার ভিতরে যে শ্বাসটা এটা অনেক শক্ত থাকে। তো আমার জিরার গুঁড়া করা শেষ। আমি একটা এই যে বয়মে রেখে দিলাম, কাঁচের একটা বয়মে রাখার চেষ্টা করবেন। তো আমি কাঁচের একটা বয়ম ছিল, হরলিক্সের একটা বয়ম, ওটার মধ্যে আমি বাকি জিরাগুলো গুঁড়া করার পরে সব আমি এখানে রেখে দিয়েছি। এখানে 250 গ্রাম জিরার গুঁড়া। একদিন কষ্ট করলে কিন্তু অনেক দিন খাওয়া যায়, যেহেতু ছোট পরিবার, বেশি লাগে না, সময় মতো কিন্তু রান্না করলে অল্পই লাগে। বেশি মানুষ হলে বেশি রান্না করা লাগে, বেশি অপচয় হয়, নষ্ট হয়। তো অপচয় বলবো না, নষ্ট বলবো না, যাদের ফ্যামিলিতে সদস্য বেশি তারা তো বেশি খাবেই, সেটা স্বাভাবিক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।